সুপ্রিয় ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম। গ্যামেটোজেনেসিস পার্ট 1 ভিডিওতে আমরা গ্যামেটোজেনেসিস সম্পর্কে একটি ওভারঅল ধারণা পেয়েছিলাম। একই সাথে আমরা ওজেনেসিস সম্পর্কে কিছুটা ডিটেইলে জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা স্পারমাটোজেনেসিস সম্পর্কে কিছুটা ডিটেইলে জানব। ভিডিওটিতে আমরা 10টি এমন প্রশ্নের উত্তর দিব যেগুলো প্রশ্নের উত্তর হয়তো তোমরা আগে পেয়েছো, কিন্তু তোমাদের মনে ধারণাগুলো পরিষ্কার হয়ে ওঠেনি। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, স্পারমাটোজেনেসিস কখন শুরু হয়? উত্তর খুবই সহজ, পিউবার্টিতে। তবে আমরা আরেকটু ভালো করে জানি। একটি নিউবর্ন মেল বেবির টেস্টিসে কর্ড লাইক এক ধরনের স্ট্রাকচার থাকে, একে বলা হয় সেক্স কর্ড। আমরা একটি সেক্স কর্ডকে ক্রস সেকশনে দেখছি। এখানে দেখো দুই ধরনের সেল আছে, অ্যারো দিয়ে দেখানো হয়েছে, প্রাইমোর্ডিয়াল জার্ম সেলস এবং সার্টুলি সেলস। প্রাইমোর্ডিয়াল জার্ম সেল সম্পর্কে আমি আগের ভিডিওতে বলেছি। সার্টুলি সেলস হচ্ছে এক ধরনের সাপোর্টিং সেল, যেটি টেস্টিসের সারফেস এপিথেলিয়াম থেকে তৈরি হয়, যেমনটি তৈরি হয়েছিল ফলিকুলার সেলস ওভারির সারফেস এপিথেলিয়াম থেকে। পরবর্তী ছবিতে দেখানো হয়েছে টেস্টিসের একটি লংগিটিউডিনাল সেকশন। খেয়াল করো, এখানে অ্যারো দিয়ে দেখানো হয়েছে টিউবের মতো একটি স্ট্রাকচার। এটি হচ্ছে সেমিনিফেরাস টিউবিউস। পিউবার্টির শুরুর দিকেই সেক্স কর্ডের ভেতরে লুমেন অ্যাপিয়ার করে, তৈরি হয় টিউবিউল। ডান পাশের ছবিটিতে খেয়াল করো, এখানে সেমিনিফেরাস টিউবিউলের একটি ক্রস সেকশন দেখানো হয়েছে। দেখো, এই টিউবটির ভেতরে একটি লুমেন আছে এবং অ্যারো দিয়ে দেখানো হয়েছে বেজের দিকে যে সেলটি, সেগুলো হচ্ছে স্পারমাটোগোনিয়াল স্টেম সেল। তোমরা বাম দিকের ছবিতে দেখেছিলা প্রাইমোর্ডিয়াল জার্ম সেলস। এই সেলগুলোই ডিভাইড করে তৈরি করেছে স্পারমাটোগোনিয়াল স্টেম সেল, এবং সেখান থেকে আলটিমেটলি ডিভাইড করতে করতে তৈরি হবে ম্যাচিওর স্পারমাটোজোয়া, এবং সেটি লুমেনে রিলিজড হবে। এবং তারপরে এই স্পারমাটোজোয়াগুলো টেস্টিস থেকে চলে আসবে এপিডিডাইমিসে। অ্যারো দিয়ে দেখানো হয়েছে, এপিডিডাইমিসেই এরা অবটেইন করে ফুল মোটিলিটি। তাহলে তোমরা বুঝতে পারছো কখন এবং কিভাবে স্পারমাটোজেনেসিস প্রসেসটি ঘটে। পরবর্তী প্রশ্ন, টাইপ এ এবং টাইপ বি স্পারমাটোগোনিয়া এরা কি? আমরা শুরুতেই বলেছিলাম প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থেকে মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে তৈরি হয় টাইপ এ ডার্ক স্পারমাটোগোনিয়া। এই টাইপ এ ডার্ক স্পারমাটোগোনিয়া তৈরি হওয়া মানেই হচ্ছে স্পারমাটোজেনেসিস প্রসেসটি শুরু হয়ে গেছে। এখন একটি মজার বিষয় আছে, খেয়াল করো যে একটি সেল কিন্তু রিজার্ভ হিসাবে থাকবে, কেননা টাইপ এ স্পারমাটোগোনিয়াই হচ্ছে স্টেম সেল, আর স্টেম সেলকে পরবর্তী সাইকেলে ডিভাইড হওয়ার জন্য কিন্তু রিজার্ভ রাখতে হবে। এখন এই টাইপ এ স্পারমাটোগোনিয়ার আরেকটি সেল থেকে দেখো সেল ডিভিশন হয়ে তৈরি হবে টাইপ এ পেল স্পারমাটোগোনিয়া। আবার এখান থেকে সেল ডিভিশন হয়ে তৈরি হবে টাইপ বি স্পারমাটোগোনিয়া। ঠিক আছে, এই সবগুলো সেল ডিভিশনই কিন্তু মাইটোটিক সেল ডিভিশন। এভাবেই তৈরি হচ্ছে টাইপ এ এবং টাইপ বি স্পারমাটোগোনিয়া। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হোয়াট আর দ্য ফেজেস অফ স্পারমাটোজেনেসিস? স্পারমাটোজেনেসিসের 3টি ফেজ থাকে। একদম প্রাইমোর্ডিয়াল জার্ম সেল থেকে যে টাইপ এ স্পারমাটোগোনিয়াম তৈরি হবে, সেখান থেকে টাইপ বি স্পারমাটোগোনিয়াম, এবং সেখান থেকে প্রাইমারি স্পারমাটোসাইট। এই টোটাল ফেজটিকে বলা হয় স্পারমাটোগোনিয়াল ফেজ, এবং এখানে প্রতিটি সেল ডিভিশন কিন্তু মাইটোটিক সেল ডিভিশন। প্রাইমারি স্পারমাটোসাইট থেকে ফার্স্ট মায়োটিক সেল ডিভিশনের মাধ্যমে তৈরি হয় সেকেন্ডারি স্পারমাটোসাইট। আবার সেকেন্ডারি স্পারমাটোসাইট থেকে সেকেন্ড মায়োটিক ডিভিশনের মাধ্যমে তৈরি হয় স্পারমাটিড। তাহলে এই ফেজটিকে বলা হচ্ছে স্পারমাটোসাইট ফেজ। খেয়াল করো যে এই ফেজের 2টি সেল ডিভিশনই কিন্তু মায়োটিক সেল ডিভিশন। স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়াতে যে রূপান্তর হবে সেই ফেজটিকে বলা হচ্ছে স্পারমিওজেনেসিস। এখানে কোনো সেল ডিভিশন হয় না, কিন্তু এখানে স্পারমাটিডের একটা মরফোলজিক্যাল চেঞ্জ হয়। পরবর্তী প্রশ্ন, স্পারমাটিডে ডিএনএর অ্যামাউন্টটা কীভাবে হ্রাস পায়? আমরা জানি যে প্রাইমারি স্পারমাটোসাইট থেকে স্পারমাটিড তৈরি হওয়া পর্যন্ত 2টি মায়োটিক সেল ডিভিশন কমপ্লিট হয়। এখন খেয়াল করো, এখানে ফার্স্ট মায়োটিক সেল ডিভিশনের প্রোফেজ স্টেজটিতে দেখানো হয়েছে। এখানে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 46। আমরা জানি সেল ডিভিশনের শুরুতেই ডিএনএর রেপ্লিকেশন ঘটে, সেক্ষেত্রে ডিএনএর অ্যামাউন্ট কিন্তু 2n থেকে শুরুতেই হয়ে যায় 4n। এরপরে মায়োটিক সেল ডিভিশনের আরও বিভিন্ন ফেজ পার হয়ে যখন সেল ডিভিশনটি কমপ্লিট হলো, তখন দেখো হোমোলোগাস ক্রোমোজোমের 2টি কিন্তু
2টি সেলে চলে গেছে, তাহলে ক্রোমোজোমের নাম্বার কিন্তু রিডিউসড হয়ে গেছে। ডিএনএর অ্যামাউন্টটা কিন্তু 4n থেকে হাফ হয়েছে 2n। আবার পরবর্তী মায়োটিক সেল ডিভিশন শেষে দেখো ক্রোমোজোমের নাম্বার কিন্তু কমেনি, কিন্তু ডিএনএর অ্যামাউন্ট আবার 2n থেকে হয়ে গেছে 1n। এভাবেই স্পার্মাটিডে ডিএনএর অ্যামাউন্টটা রিডিউসড হয়ে যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে স্পার্মাটোজেনেসিস প্রসেসে তো বিভিন্ন ধরনের সেল আছে, কিভাবে আমরা সেলগুলোকে আইডেন্টিফাই করব। এখানে দেখো সেমিনিফেরাস টিউবিউলের ক্রস সেকশনের একটি অংশ দেখানো আছে। বলার অপেক্ষা রাখে না যে স্পার্মাটোজেনিক এই সব সেলগুলোই কিন্তু সার্টোলি সেলের রিসেসের ভিতরে অবস্থান করছে। অ্যারো দিয়ে বেজাল কম্পার্টমেন্টের দিকে দেখানো আছে যে সেলটি, এটি হচ্ছে টাইপ এ ডার্ক স্পার্মাটোগোনিয়া। তার পাশে দেখো আছে টাইপ এ পেল এবং টাইপ বি স্পার্মাটোগোনিয়া। এবং দেখো যে সবচেয়ে বড় যে সেলটি সেটি হচ্ছে প্রাইমারি স্পার্মাটোসাইট। আর এর পরবর্তী যে সেলগুলো সেকেন্ডারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড, এগুলো কিন্তু সাইজে অনেক ছোট হয়ে যাবে এবং এগুলো থাকবে লুমেনের দিকে। অ্যারো দিয়ে দেখানো হয়েছে, খেয়াল করো, এটি হচ্ছে রেসিডুয়াল বডি। এটি নিয়ে আমি একটু পরে কথা বলছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে স্পার্মাটোজেনেসিস প্রসেসে একটি সেল আরেকটি সেলের সাথে লাগানো কেন থাকে। খেয়াল করো এই ছবিটিতে অ্যারো দিয়ে দেখানো হয়েছে যে সেলগুলো পরস্পরের সাথে লাগানো। আমরা জানি সেল ডিভিশন দুইভাবে ঘটে থাকে, একটি হচ্ছে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন, আর একটি হচ্ছে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে দেখো এখানে ক্যারিওকাইনেসিস কিন্তু হয়েছে, কিন্তু সাইটোকাইনেসিস প্রসেসটি কমপ্লিট হয়নি। এই যে মাঝখানে এরা যে ইন্টারকানেক্টেড থাকে এগুলোকে বলা হয় সাইটোপ্লাজমিক ব্রিজ। স্পার্মের ডিফারেন্সিয়েশনের শেষ স্টেজ পর্যন্ত অর্থাৎ লুমিনে রিলিজ হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই সাইটোপ্লাজমিক ব্রিজটি পারসিস্ট করে। পরবর্তী প্রশ্ন, সার্টোলি সেলস কিভাবে স্পার্মাটোজেনেসিস প্রসেসে হেল্প করছে। খেয়াল করো থ্রু আউট দ্য ডেভেলপমেন্ট স্পার্মাটোজেনিক সেলসগুলো কিন্তু সার্টোলি সেলের ডিপ প্রসেসে ইমবেডেড হয়ে আছে এবং সার্টোলি সেল তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, সাপোর্ট করছে, তাদেরকে নিউট্রিশন দিচ্ছে এবং রিলিজ অফ স্পার্মাটোজোয়াতেও কিন্তু সার্টোলি সেলস হেল্প করছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে স্পার্মিওজেনেসিসে কী কী চেঞ্জ হয়। এই ছবিটিতে খেয়াল করো একটি স্পার্মেটিডকে দেখানো আছে এবং এর অর্গানেলগুলো খেয়াল করা আছে গোলজি বডি, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওল। এই অর্গানেলগুলোর কিন্তু ডিফারেন্ট ফেট আছে। দেখো গোলজি বডি থেকে তৈরি করছে অ্যাক্রোজোম, আর সেন্ট্রিওল থেকে তৈরি করছে এক্সিয়াল ফিলামেন্ট। আর দেখো বেশিরভাগ সাইটোপ্লাজমে কিন্তু শেড আউট হয়ে যাচ্ছে, এদেরকে বলে রেসিডুয়াল বডি। মাইটোকন্ড্রিয়াগুলো এক্সিয়াল ফিলামেন্টের শুরুর দিকে এসে একসাথে একত্রিত হচ্ছে। আর দেখো অ্যাক্টোজোমাল ক্যাপটি ফর্মেশন হয়ে গেছে। ওভামকে পেনেট্রেট করতে হলে কিছু এনজাইমের দরকার, এই এনজাইমগুলো থাকে অ্যাক্টোজোমাল ক্যাপে। এটি নিউক্লিয়াসের 2/3 কভার করে থাকে। দেখো মাইটোকন্ড্রিয়া দিয়ে মাইটোকন্ড্রিয়াল শীট তৈরি হয়েছে, এটি দিয়ে ফর্মেশন হয় মিডল পিস। আর দেখো পরের ছবিটিতে হেড, নেক এবং টেইল সব ফর্মেশন হয়ে গেছে। আমরা দেখছি একটি ম্যাচিওর স্পার্মাটোজোয়াকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে স্পার্ম তার মোটিলিটির জন্য এনার্জিটা কোথায় থেকে পেয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি একটি ম্যাচিওর স্পার্মের থাকে হেড, নেক এবং টেইল। টেইলের মধ্যে আবার 3টে অংশ থাকে, মিডল পিস, প্রিন্সিপাল পিস এবং এন্ড পিস। দেখো এই ছবিটিতে খেয়াল করো যে মিডল পিসটি ফর্মেশন হয় এক্সিয়াল ফিলামেন্ট, তাকে ঘিরে আউটার ডেন্স ফাইবার এবং তাকে ঘিরে একটি মাইটোকন্ড্রিয়াল শীট থাকে। এই মাইটোকন্ড্রিয়াল শীট থেকেই আসে এনার্জি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে অ্যাবনর্মাল স্পার্মস কীভাবে ফর্ম হয়ে থাকে। এই ছবিতে খেয়াল করো যেই অ্যাবনর্মালিটিগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মরফোলজিক্যাল অ্যাবনর্মালিটিস। এই অ্যাবনর্মালিটিগুলো কোথায় থাকতে পারে, হেডে থাকতে পারে, নেকে থাকতে পারে, টেলে থাকতে পারে। ছবিটিতে খেয়াল করো আছে 2টি হেড, আবার কখনো আছে জায়ান্ট হেড, আবার কখনো আছে স্মল হেড। আবার দেখো মিডল পিসটি আবার কোনোটির 2 ভাগে ভাগ হয়ে গেছে। আবার দেখো টেইল আছে কোনোটির 2টি, কোনোটির টেল আছে অনেক ছোট, কোনোটির টেল আছে অনেক বড়। এরকম অনেক ধরনের মরফোলজিক্যাল অ্যাবনর্মালিটি থাকে। এছাড়াও থাকে মোটিলিটি রিলেটেড অ্যাবনর্মালিটি। আর দেখো স্পার্মে থাকতে পারে বিভিন্ন ধরনের জেনেটিক অ্যাবনর্মালিটিস। এগুলো নিয়ে আমরা ডিটেইলি অন্য একটি ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে থাকছে ফার্টিলাইজেশন।